গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের ইকোনমির একটা চ্যাপ্টার বাকি ছিল। ঠিক আছে, সবকিছু কভার হওয়ার পরে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর অফ ইন্ডিয়া। ঠিক আছে, আজকে আমরা ওই ইন্ডাস্ট্রিয়াল সেক্টর অফ ইন্ডিয়া নিয়ে আলোচনা করলে মোটামুটি ইকোনমিটা আমাদের যে কোনো পরীক্ষার জন্য, মানে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইকোনমির সিলেবাসটা শেষ হয়ে যাবে। তো প্রথমে ইভলিউশন অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ফেসেস অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মানে ইন্ডিয়ার ইন্ডাস্ট্রির যে ইভলিউশনটা, কিভাবে আস্তে আস্তে ইন্ডাস্ট্রিটা শিফট করলো বিভিন্ন সেক্টর থেকে আস্তে আস্তে কটেজ ভিলেজ ইন্ডাস্ট্রি থেকে কিভাবে হেভি ইন্ডাস্ট্রিতে ঢুকলো, এবং কোন ফেজে কোন 5 ইয়ার প্ল্যানে কি হলো সেগুলো সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। ইন্ডাস্ট্রি, দ্য ইন্ডাস্ট্রি ইজ আ ক্যাটাগরি অফ অ্যাক্টিভ এন্টারপ্রাইজেস অ্যান্ড অর্গানাইজেশনস which produce or sell products, service or source of revenue। তাহলে ইন্ডাস্ট্রি হচ্ছে একটা এন্টারপ্রাইজ বা অর্গানাইজেশন যেটা কি করে, কোনো জিনিস তারা প্রডিউস করে অথবা সেটা সেই জিনিসটাকে সেল করে। সেটা কোনো প্রোডাক্টও হতে পারে বা কোনো সার্ভিসও হতে পারে। ঠিক আছে, বা যে সোর্স অফ রেভিনিউ গুলো, তাদের যে সোর্স অফ রেভিনিউ সেগুলো তারা প্রডিউস এবং সেল করে, সেই অর্গানাইজেশনকে বা এন্টারপ্রাইজকে আমরা বলতে পারি ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি মিনস নট আ ফ্যাক্টরি, ইট রেফার্স টু ইকোনমিক অ্যাক্টিভিটিস দ্যাট আর কানেক্টেড টু দ্য প্রোডাকশন অফ গুডস, এক্সট্রাকশন অফ মিনারেলস অ্যান্ড প্রোভাইডিং সার্ভিসেস। তাহলে ইন্ডাস্ট্রি মানে শুধুমাত্র কিন্তু একটা ফ্যাক্টরি নয়। ফ্যাক্টরির কাজ কি? শুধুমাত্র জিনিস প্রডিউস করা। কিন্তু ইন্ডাস্ট্রি তখন তাকে বলবো যখন সে মানে প্রডিউসের সাথে সাথে সেটার সেল, সেটা সার্ভিস দিক, মার্কেটিং দিক সবকিছু একসাথে দেখবে। ঠিক আছে, তখন সেটাকে আমরা বলবো এটা ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিজ আর কমনলি ক্যাটেগরাইজ ইন ইকোনমিক্স অ্যাট দ্য প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সারি ইন্ডাস্ট্রি। তো ইন্ডাস্ট্রিকেও যেমন ইকোনমিক সেক্টরকে আমরা তিনটে ভাগে ভাগ করেছিলাম: প্রাইমারি, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর এবং টার্সারি সেক্টর। সেরকম ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকেও তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইমারি ইন্ডাস্ট্রি, আর একটা হচ্ছে মানে প্রাইমারি সেক্টরের প্রোডাক্ট গুলো নিয়ে যে ইন্ডাস্ট্রি গড়ে ওঠে। ঠিক আছে, 2 নম্বরে বলছে সেকেন্ডারি ইন্ডাস্ট্রি, যেগুলো ম্যানুফ্যাকচারিং এর সাথে যুক্ত। প্রাইমারি ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে যে ইন্ডাস্ট্রি গুলো তৈরি হয়। আর একটা হচ্ছে টার্সিয়ারি ইন্ডাস্ট্রি বা সার্ভিস সেক্টরের ইন্ডাস্ট্রিও হতে পারে, যেমন ফিল্ম ইন্ডাস্ট্রি। এরা মূলত কি তৈরি করে? ফিল্ম তৈরি করে এবং সেটা একটা সার্ভিস হিসেবে কাজ করে, আমাদেরকে এন্টারটেন করে। ঠিক আছে, তো ফিল্ম ইন্ডাস্ট্রিটাও কিন্তু ইন্ডাস্ট্রি, যেটা টার্সিয়ারি ইন্ডাস্ট্রির মধ্যে পড়ছে। এবার আমরা দেখবো ইভলিউশন অফ ইন্ডাস্ট্রিজ, ইন্ডিয়াতে কিভাবে ইন্ডাস্ট্রির ইভলিউশনটা হলো। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইজ ইম্পর্টেন্ট ফর সোসিও ইকোনমিক অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি। তাহলে কোনো দেশের সোসিও ইকোনমিক, মানে আর্থ সামাজিক এবং মানুষের সার্বিক উন্নয়নের জন্য সেই দেশের বা সেই অর্থনীতির ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টটা দরকার। আমরা জানি প্রথমে যখন কোনো একটা দেশ, প্রথমে গড়ে ওঠা দেশ প্রথমে সাধারণত সেটা প্রাইমারি সেক্টরের উপরে নির্ভরশীল থাকে। আস্তে আস্তে যে দেশ যত ডেভেলপ করে, প্রাইমারি থেকে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে গ্রোথ তৈরি হয়। ঠিক আছে, তাহলে দেশের গ্রোথ কিন্তু ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের সাথে জড়িত। From the times before independence, India has been traditionally renowned for cottage and household industries like muslin of Dhaka, chintes of Musulepattanam, canvas of Kochi, silk goods, artistic pottery, and remnants of ancient architectural work for that is Maharoli iron pillar। ঠিক আছে, তাহলে প্রথমে মানে বলছি ইন্ডিপেন্ডেন্সের আগে থেকে, ঠিক আছে, তখন ইন্ডিয়ায় কিন্তু ফ্রম দ্য টাইমস অফ বিফোর ইন্ডিপেন্ডেন্স, মানে স্বাধীনতা পাওয়ার আগে ইন্ডিয়ার যে ইন্ডাস্ট্রিয়াল প্যাটার্নটা ছিল এরকম। মূলত ভিলেজ এবং কটেজ ইন্ডাস্ট্রি, বিভিন্ন রকম পটারির ওয়ার্ক, ঠিক আছে, হাতের কাজ, হস্তশিল্প বা বিভিন্ন রকম যা ঐতিহাসিক যেসব দ্রব্যাদি ছিল সেগুলোকে কেন্দ্র করে ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল। দ্য কটন টেক্সটাইল, সিল্ক টেক্সটাইল, পটারি, ব্রোঞ্জ, ব্রাশ, সিলভার, কপার ওয়ার্কস, ডাইং অ্যান্ড ক্যালিকো প্রিন্টিং অফ ইন্ডিয়া ওয়াজ ফেমাস থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। তো সেই সময় এইগুলো, ইন্ডিয়ার এই প্রোডাক্ট গুলো সারা পৃথিবী জুড়ে কিন্তু পপুলার ছিল। বিফোর দ্য বিগিনিং অফ মডার্ন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, ইন্ডিয়ান পটার, মুসলিন অ্যান্ড সিল্ক গুডস ওয়ার মাচ ইন ডিমান্ড। তাহলে তারপরে শিল্প বিপ্লব হয় ইউরোপে। ইউরোপের শিল্প বিপ্লবের সময় কি হয় আমরা জানি, যে বিভিন্ন রকম জিনিস যেগুলো আগে হাতে বানানো হতো সেগুলো মেশিনের মাধ্যমে বানানো শুরু হতে থাকে। ফলে কি হয়,
যে হাতে বানানো জিনিসগুলোর ডিমান্ড কিন্তু আস্তে আস্তে কমে যায়। তো সেই শিল্পায়ন বা শিল্প বিপ্লবের আগে এই ইন্ডিয়ার এই প্রোডাক্ট গুলোর কিন্তু ভীষণ ডিমান্ড ছিল মার্কেটে, বিদেশে, সারা দেশ বিশ্ব জুড়ে। ট্রাডিশনাল হ্যান্ডিক্রাফটস ইন্ডাস্ট্রি হাউএভার সাফার্ড আফটার দ্য অ্যাডভেন্ট অফ দ্য ব্রিটিশ ইন ইন্ডিয়া। তো ব্রিটিশরা ভারতে প্রবেশ করলো এবং তারপর থেকে এই যে ভারতের যে ট্রাডিশনাল হস্তশিল্প বা হ্যান্ডিক্রাফট যে ইন্ডাস্ট্রি গুলো ছিল সেগুলো কিন্তু তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে শুরু করে। কারণ ব্রিটিশরা বিভিন্ন রকম মেশিন জেনারেটেড জিনিস তারা এই যে ট্র্যাডিশনাল জিনিসের পরিবর্তন হিসেবে ভারতে ইন্ট্রোডিউস করতে শুরু করে। এর ফলে কি হয়, ভারতবর্ষের যে নিজস্ব হস্তশিল্প বা হ্যান্ডিক্রাফট যে প্রোডাক্ট গুলো ছিল সেগুলোর ডিমান্ড কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। কারণ মানুষ কম দামে মেশিন জেনারেটেড প্রোডাক্ট পেতে শুরু করে। ঠিক আছে, ফলে এই যে হাতে বানানো ট্র্যাডিশনাল যে হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি গুলো ছিল সেগুলোর কিন্তু ডিমান্ড আস্তে আস্তে কমে যায়। Arrival of English as tradesman and subsequent industrial revolution resulted in the adoption of policy of raw materials export from colonies and finished material import, which led to the downfall of Indian cottage industry. তো কি বলছে, ব্রিটিশরা যখন ভারতে এলো ট্রেডসম্যান হিসেবে, তাদের তখন মূল উদ্দেশ্য কি ছিল, তারা ভারত থেকে র মেটেরিয়াল গুলোকে তারা ইউরোপে নিয়ে চলে যেত, তাদের নিজেদের দেশের দেশগুলোতে নিয়ে যেত, রেসপেক্টিভ দেশে, এবং সেখানে ফিনিশ প্রোডাক্টটাকে বানিয়ে সেই র মেটেরিয়াল দিয়ে আবার ভারতেই বিক্রি করতো। তবে ভারতটাকে তারা একটা সোর্স অফ র মেটেরিয়াল এবং মার্কেট হিসেবে ইউজ করতো। ঠিক আছে, তাহলে র মেটেরিয়াল ইন্ডিয়া থেকে নিয়ে গিয়ে তারা ফিনিশ প্রোডাক্টটা বানিয়ে তারা ভারতেই বিক্রি করতো। ভারতের প্রোডাক্ট কিন্তু বলে কিছু ছিল না, কারণ কি তারা র মেটেরিয়াল নিয়ে তাদের দেশে বানিয়ে ভারতে এসে বিক্রি করতো। এইভাবে তারা মুনাফা অর্জন করতো ভারত থেকে। ঠিক আছে, this critical scenario improved somewhat after the mid 19th century, but the growth of industries was a slow process. ঠিক আছে, যদিও এটা ব্রিটিশরা এসে এইভাবে ভারতের ইন্ডাস্ট্রিকে ধ্বংস করেছিল, যার জন্য আমাদের সেক্টরে এখনো, আমাদের যদি আমরা ইকোনমি দেখি, ইকোনমির এখনো প্রায় মোর দ্যান 60% পিপল, মানে আমাদের দেশের 60%-এরও বেশি মানুষ এখনো কিন্তু কিসের উপরে ডিপেন্ডেন্ট, এগ্রিকালচার, প্রাইমারি সেক্টর এবং প্রাইমারি সেক্টর অ্যালাইড সেক্টরের উপরে উপার্জনের জন্য তারা ডিপেন্ডেবল। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথটা আমাদের এখানে সেভাবে হয়নি ডিউ টু দ্য ব্রিটিশ ইনভেশন। ওকে, তো ব্রিটিশরা এইভাবে আমাদের ইন্ডাস্ট্রির গ্রোথটাকে স্লো ডাউন করে দিয়েছিল। বাট ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের এই যে স্লো ডাউনটা, সেটা 19 শতকের পরে কিছুটা কমে, আস্তে আস্তে ইমপ্রুভ করতে শুরু করে। কিন্তু এই যে গ্রোথের যে পেসটা, যে গতিটা, সেটা কিন্তু খুবই ধীর। ঠিক আছে, সেই জন্য এখনো কিন্তু আমরা ইন্ডাস্ট্রিতে সেইভাবে স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠতে পারিনি। চীন থেকে আমাদের বহু জিনিস, আমাদের বিভিন্ন দেশ থেকে কি করতে হয়, আমাদের দেশকে আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, বহু প্রয়োজনীয় ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট বিভিন্ন বিদেশ থেকে আমাদের এখনো পর্যন্ত বৈদেশিক মুদ্রা দিয়ে কিনে আনতে হয় বা ইম্পোর্ট করতে হয়। সেই জন্য আমরা কিন্তু এখনো পর্যন্ত ইন্ডাস্ট্রিতে স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠতে পারিনি। তারপর বলছে, ইন ইন্ডিয়া the modern industrial sector on an organized pattern started with the establishment of the cotton textile industry in Bombay in 1854. তো ভারতবর্ষে এই অর্গানাইজ ভাবে, একটা সংগঠিত ভাবে যে ইন্ডাস্ট্রি গড়ে ওঠা, এই গড়ে ওঠাটা শুরু হয় 1854 সালের কটন ইন্ডাস্ট্রি গড়ে ওঠার মাধ্যমে, কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি গড়ে তোলার মাধ্যমে ভারতবর্ষে 1854 সালে প্রথম যে অর্গানাইজড ভাবে যে ইন্ডাস্ট্রি গড়ে তোলা, সেই গড়ে তোলাটা সম্ভব হয় 1854 সালে। কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি যেটা বোম্বেতে গড়ে ওঠে তার মাধ্যমে, উইথ প্রিডমিনেন্টলি ইন্ডিয়ান ক্যাপিটাল অ্যান্ড এন্টারপ্রাইজ। এবং যে ইন্ডাস্ট্রিটা গড়ে উঠেছিল সেখানে ইন্ডিয়ান মানুষের টাকাই ছিল ক্যাপিটাল, এবং ইন্ডাস্ট্রির মালিকগুলো ইন্ডিয়ানই ছিল। ইন 1855 দ্য জুট ইন্ডাস্ট্রি ওয়াজ স্টার্টেড ইন দ্য হুগলি ভ্যালি অ্যাট রিসরা নিয়ার কলকাতা। কলকাতার কাছে রিসরাতে 1855 সালে এর পরবর্তীকালে গড়ে ওঠে জুট ইন্ডাস্ট্রি। তাহলে প্রথম শুরু হচ্ছে মানে অর্গানাইজ ইন্ডাস্ট্রি 1854 সালে বোম্বেতে কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি গড়ে তোলার মাধ্যমে। এর পরবর্তীকালে 1855 সালে রিসরায় আমাদের হুগলি নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে জুট ইন্ডাস্ট্রি গড়ে ওঠে, যার র মেটেরিয়ালটা আসতো মূলত বাংলাদেশ থেকে। তখন যেহেতু বাংলাদেশ ইন্ডিয়ারই পার্ট ছিল, ঠিক আছে, সেহেতু র মেটেরিয়ালটা আনতে অসুবিধা হতো না। কিন্তু এই যে জুট ইন্ডাস্ট্রিটা যেটা গড়ে ওঠে, এটা কিন্তু ইন্ডিয়ান ক্যাপিটাল বা ইন্ডিয়ান
এন্টারপ্রাইজ ছিল না, এটা ফরেন ক্যাপিটাল এবং ফরেন এন্টারপ্রাইজে মানে ইনভেস্ট করেছিল এখানে। ঠিক আছে, কিন্তু যে কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল বোম্বেতে, সেটা কিন্তু ইন্ডিয়ান ক্যাপিটাল এবং এন্টারপ্রাইজ ছিল। যেমন এই কোশ্চেন গুলো আমাদের ইতিহাসে প্রায় আসে, যে কবে ভারতে প্রথম কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি গড়ে, কোথায় গড়ে ওঠে? 1854 সালে বোম্বেতে। জুট ইন্ডাস্ট্রি কলকাতায়, বা রিসরাতে গড়ে ওঠে 1855 সালে। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডাস্ট্রির যে অর্গানাইজ ইন্ডাস্ট্রি ইন্ডিয়াতে শুরু হলো এই দুটো ইন্ডাস্ট্রি গঠনের মাধ্যমে 1854 এবং 1855-তে। ইভলিউশনটা আমরা নেক্সট কি দেখছি ইভলিউশনের ক্ষেত্রে? রেল ট্রান্সপোর্ট মেড আ বিগিন। আমরা জানি 1854 সালেই ভারতবর্ষে রেলওয়ের স্থাপন করা হয়। ঠিক আছে, লর্ড ডালহৌসির সময়, লর্ড ডালহৌসি তো, লর্ড ডালহৌসির সময় আই থিঙ্ক। তো 1854 সালে ভারতবর্ষে রেল ট্রান্সপোর্ট শুরু হয়। ঠিক আছে, বিটুইন বোম্বে টু থানে। এটাও একটা ইতিহাসের খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বোম্বে থেকে থানের মধ্যে ভারতে প্রথম রেলওয়ে প্রতিষ্ঠিত হয়, রেল ট্র্যাক। দ্য কান্ট্রিজ ফার্স্ট পেপার মিল ওয়াজ স্টার্টেড অ্যাট বালিগঞ্জ নিয়ার কলকাতা ইন 1870। এর পরবর্তীকালে 1870 সালে আমাদের বালিগঞ্জে, কলকাতার কাছে বালিগঞ্জে প্রথম ভারতবর্ষের প্রথম পেপার মিল গড়ে ওঠে 1870 সালে। And steel was first manufactured by modern method at Kulti in 1874। এবং কুলটিতে, কুলটিতে প্রথম মডার্ন ওয়েতে স্টিল তৈরি করা শুরু হয় 1874 সালে। দ্য টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি স্টার্টেড ইন জামশেদপুর ইন 1907। তার পরবর্তীকালে 1907 সালে বঙ্গভঙ্গের সময় যে দেশীয় শিল্প, দেশীয় জিনিস গ্রহণ বা বিদেশি দ্রব্য বর্জন, এই থেকেই, এই ইন্সপিরেশন থেকেই 1907 সালে টাটা জামশেদপুরে কিন্তু স্টিল প্রোডাকশন শুরু হয়। তাই এটা দেখতে পাচ্ছি আমরা কিভাবে আস্তে আস্তে হলো। 1854 সালে কটন ইন বোম্বে, 1855-তে জুট ইন রিসরা, 1870-এ আমাদের পেপার ইন্ডাস্ট্রি ইন বালিগঞ্জ। এর পরবর্তী হলো 1874-এ কুলটিতে স্টিল প্রোডাকশন, আর 1907-এ গিয়ে জামশেদপুরে স্টিল প্রোডাকশন শুরু হলো। এই যে ইভলিউশন পিরিয়ড গুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। এগুলো ইতিহাসেও আসতে পারে, ইকোনমিতেও কিন্তু কোশ্চেন হিসেবে আসতে পারে। কবে কোথায় হচ্ছে কি, দিস মিনস, এবার বলছে এর মানে, that the modern industrial sector had its beginning only after the middle of the 19th century। তার মানে আমরা দেখতে পাচ্ছি 19 শতকের মধ্যবর্তী সময় থেকেই ভারতবর্ষে মডার্ন ইন্ডাস্ট্রির সূচনা হয়। The two world wars gave an impetus to the development of the number of industries such as chemical, iron and steel, sugar, cement, glass and other consumer goods industries। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই দুটো বিশ্বযুদ্ধের জন্য, যেহেতু তখন ব্রিটিশ কলোনি ছিল ইন্ডিয়া, ঠিক আছে, সেখানে ইন্ডিয়াকেও ইনভলভ হতে হয়। ইন্ডিয়ার যেসব রিসোর্স ছিল সেগুলো শোষণ হয়। ইন্ডিয়ার হিউম্যান রিসোর্স থেকে শুরু করে ইন্ডিয়ার যে কোনো রিসোর্সের সেই ইউজকে, মানে শোষণটা কিন্তু, এক্সপ্লয়টেশনটা কিন্তু এই ওয়ার্ল্ড ওয়ারে হয়, ব্রিটিশরা করে। ঠিক আছে, তো এর ফলে কি হয়, ইন্ডিয়ার এই যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথটা যে চলছিল, সেই ইন্ডাস্ট্রিয়াল গ্রোথটা কিন্তু এই দুটো বিশ্বযুদ্ধের কারণে থমকে যায়। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের ক্ষেত্রে এই দুটো বিশ্বযুদ্ধ একটা বাধা সৃষ্টি করে। ইম্পেটাস মানে হচ্ছে বাধা। ঠিক আছে, একটা বাধার সৃষ্টি করে। নেক্সট বলছে দ্য পোস্ট ইন্ডিপেন্ডেন্স। এবার আমরা চলে যাচ্ছি, এতক্ষণ দেখলাম প্রি ইন্ডিপেন্ডেন্স এরা, মানে স্বাধীনতা পূর্ববর্তীতে ইন্ডিয়ায় কি কি ইন্ডাস্ট্রি মোটামুটি গড়ে উঠেছিল অর্গানাইজড ওয়েতে। ঠিক আছে, এবার বলছে দ্য পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডাস্ট্রিয়াল পলিসি emphasize the attainment of the socio-economic objective such as employment generation, higher productivity, removal of regional imbalances, development, providing strength to agriculture base, promotion of export-oriented industries and consumer protection। তার মানে কি বলছে, যে ইন্ডিপেন্ডেন্সের পরে যে ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, সেক্ষেত্রে কি হচ্ছে, স্বাধীনতার পরে আমরা জানি আমাদের যে কনস্টিটিউশন গৃহীত হয়েছিল, সেই কনস্টিটিউশনেই আমাদের দেশকে ডিপিএসপি তে বলা আছে যে আমাদের দেশ হচ্ছে একটা কি, ওয়েলফেয়ার স্টেট। ইন্ডিয়া ইজ আ ওয়েলফেয়ার স্টেট। তার মানে ইন্ডিয়া রাষ্ট্রের সবসময় কাজ হবে কি, যে রাষ্ট্রে যে সরকার থাকবে তাকেই ডাইরেকশন দেওয়া হয়েছে যে রাষ্ট্রের কাজ হবে দেশের যে ইনইকুয়ালিটি আছে, যে অসাম্য আছে, গরিব এবং দরিদ্রের যে, মানে দরিদ্র এবং বড়লোকের বা ধনীর যে ভেদাভেদ আছে, সেটা রাষ্ট্র সবসময় চেষ্টা করবে কমানোর। ঠিক আছে, সম্পদের বন্টনের চেষ্টা করবে। আমাদের দেশের যা রিসোর্স আছে তার সেইটাই যেন সবাই সমানভাবে ভাগ পায়। ঠিক আছে, এর জন্য বিভিন্ন রকম অপারেশন হয়েছিল, অপারেশন বর্গা,
ঠিক আছে, তারপর বিভিন্ন অধিগ্রহণ জমি ইত্যাদি হয়েছিল, আমরা পড়েছি এগ্রিকালচারের সময়। তো এইগুলো ছিল হচ্ছে কি আমাদের দেশের মূল মন্ত্র বা আমাদের রাষ্ট্রের মূল কাজ, যে রিজিওনাল ইমব্যালেন্স কমানো, ইনইকুয়ালিটি কমানো, গরিব মানুষকে আরো বড় লোক করে তোলা, মানে যাতে তারা সমানে সমানে কাজ করতে পারে, গরিব ধনীর মধ্যে বৈষম্য কমানো ইত্যাদি হচ্ছে মেন আমাদের মোটিভ ছিল, ঠিক আছে, দেশের মানে যারা শাসক তাদের। তার ফলে কি হচ্ছে, এইসব মোটিভ গুলোকে যদি পূরণ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু ইন্ডাস্ট্রির যে গ্রোথটা, এই মোটিভ গুলো পূরণ করার জন্য ইন্ডাস্ট্রির গ্রোথটা কিন্তু সেভাবে হতে পারেনি, ঠিক আছে। যে যারা বড় লোক তাদেরকে আরো বেশি সুযোগ করে দিয়ে তারা যাতে আরো ইন্ডাস্ট্রি গড়ে তোলে দেশে, সেই সুযোগটা কিন্তু দেওয়া হয়নি। কারণ কি, আমাদের দেশ হচ্ছে ওয়েলফেয়ার স্টেট, ঠিক আছে। এইগুলো হচ্ছে একটা ইম্পেটাস হিসেবে, এগুলো আমাদের দেশের স্বাধীনতার পরে ইন্ডাস্ট্রি গ্রোথের ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি হয়ে দাঁড়িয়েছিল, ঠিক আছে। আর ডেলিবারেট পলিসি অফ লোকেটিং দ্য ইন্ডাস্ট্রিজ ইন ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড রিজিয়ন has been pursued to reduce regional imbalance in development। তাহলে যেসব অঞ্চলগুলো বলছে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড রিজিয়ন, কারণ আমরা যদি দেখি আমাদের দেশের ক্ষেত্রে দেশের পশ্চিম সাইড ইকোনমিক্যালি তারা হচ্ছে ফরওয়ার্ড, ঠিক আছে, তারা ইকোনমিক্যালি তারা ব্যাকওয়ার্ড নয়, তারা ইকোনমিক্যালি কিন্তু ভালো জায়গায় আছে, এই মহারাষ্ট্র, গুজরাট ইত্যাদি অঞ্চলগুলো, ঠিক আছে। তারপরে পাঞ্জাব, হরিয়ানা, এগুলো কিন্তু ইকোনমিক্যালি মানে তারা ভালো জায়গায় আছে, তাদের পজিশনটা ভালো। কিন্তু আমাদের যে পূর্ব ভারত যেটাকে আমরা বলি, ঠিক আছে, যেখানে সেভেন সিস্টার্স আছে, ঠিক আছে, মেঘালয়, মণিপুর, আসাম, ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল, এই যে পূর্ব ভারত, বিহার, ওয়েস্ট বেঙ্গল, এই যে পূর্ব ভারতের ইকোনমিক্যাল সিনারিওটা কিন্তু অতটা ভালো না, গরিব অঞ্চল এই অঞ্চলটা। সেই জন্য যেহেতু আমাদের দেশ মানে আমাদের মানে রাষ্ট্রের কাজ হচ্ছে কি, রিজিওনাল ইমব্যালেন্স কমানো একটা কাজ, সেই জন্য আমাদের রাষ্ট্র তো সেই সময় চেষ্টা করেছিল যে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড জায়গাগুলোতে, বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, এই ব্যাকওয়ার্ড জায়গাগুলোতেও ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে। শুধুমাত্র মহারাষ্ট্র, গুজরাট ইত্যাদি ইত্যাদি জায়গাগুলোতে ইন্ডাস্ট্রি গড়ে তুললে কি হবে, রিজিওনাল ইমব্যালেন্সটা আরো বেড়ে যাবে, রিজিওনাল ইনইকুয়ালিটিটা আরো বেড়ে যাবে। এই যে একটা মোটিভেশন, এই যে চিন্তা ভাবনা রাষ্ট্রের, তার থেকে কি হয়, ইন্ডাস্ট্রির গ্রোথটা কিন্তু বিশালভাবে ধাক্কা খায়। শুধুমাত্র যদি ওই জায়গাগুলোতে করা হতো, হ্যাঁ, এইগুলো না ভেবে, এইসব ইমব্যালেন্সের কথা না ভেবে, ইনইকুয়ালিটির কথা না ভেবে, তাহলে কিন্তু বলা হচ্ছে যে ইন্ডাস্ট্রির গ্রোথটা কিন্তু ঠিক পেসে চলতো হয়তো, ঠিক আছে, রাষ্ট্র যদি সেটা করতো। The industrial policies of 1984 and 1956 indicate the direction of industrial development in India। তো এবং স্বাধীনতার পরে যে ইন্ডাস্ট্রি কিভাবে করা হবে দেশে, কোন কোন ইন্ডাস্ট্রিকে গুরুত্ব দেওয়া হবে, কোন কোন অঞ্চলে ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে, কোন ইন্ডাস্ট্রি গুলোকে সরকার দায়িত্ব নেবে, কোন ইন্ডাস্ট্রি গুলোকে প্রাইভেট সেক্টরও করতে পারে, ঠিক আছে। এই যে এই যে সিস্টেম গুলো, কে কি করবে, কোথায় কি করবে, সেটাকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পলিসি। তো স্বাধীনতার পর থেকে প্রথম ইন্ডাস্ট্রিয়াল পলিসি যখন নিয়েছিল 1948 সালে নেওয়া হয়, সেটা হচ্ছে ভারতের ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি, ঠিক আছে। এবং পরবর্তীকালে নেওয়া হয় সেটা হচ্ছে 1956 সালে দ্বিতীয় শিল্প নীতি বা ইন্ডাস্ট্রিয়াল পলিসি নেওয়া হয়। এই দুটোও কিন্তু বলছে দ্য প্রসেস অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন স্টার্টেড উইথ দ্য লঞ্চিং অফ দ্য ফার্স্ট 5 year প্ল্যান অ্যান্ড কন্টিনিউড থ্রু দ্য সাকসেসিভ প্ল্যান পিরিয়ড। যাই হোক, 1951 সালে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে এই যে ভারতবর্ষে ইন্ডাস্ট্রি যে করা হবে বা ইন্ডাস্ট্রির যে পলিসি, সেগুলো নেওয়া হতে শুরু হতে থাকে, ঠিক আছে। তো এবার আমরা যে ভারতবর্ষের যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি গুলো এবং সেটা কোন 5 year প্ল্যানে কিভাবে নেওয়া হয়েছিল, কি সেই তার পলিসি ছিল, সেগুলো সম্বন্ধে আমরা ডিটেলসে নেক্সট স্লাইডে জানবো। ওকে, এখানে আমরা দেখলাম কি ইন্ডাস্ট্রির যে ব্যাকগ্রাউন্ডটা, ইভলিউশনটা। এবার আমরা বিভিন্ন ফেজে যে কিভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ভারতে হয়েছে, কোন কোন ফেজে, সেগুলো সম্পর্কে আমরা ডিটেলসে জানবো নেক্সট স্লাইড থেকে। ওকে, জাস্ট 1 মিনিট।
বলছে ফেজ অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইভলিউশন অফ ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের বা শিল্পায়নের, ভারতের শিল্পায়নের বিভিন্ন দশা বা ফেজ, সেগুলো আমরা এবার জানবো। ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, দ্যাট ইজ ইভলিউশন অফ ইন্ডাস্ট্রিজ, ক্যান বি ক্লাসিফাইড ইনটু 5 ফেজেস। তাহলে ভারতবর্ষের ইন্ডাস্ট্রির যে ইভলিউশন, ইন্ডাস্ট্রির যে বিবর্তন ভারতবর্ষে কিভাবে এলো আস্তে আস্তে, ঠিক আছে, সেগুলোকে আমরা মূলত 5টা ফেজে ভাগ করে আলোচনা করতে পারি। ঠিক আছে, 5টা ফেজ বা দশাতে ভাগ করে আমরা আলোচনা করতে পারি। ফেজ 1, যেটাকে বলা হচ্ছে অ্যাবর্টিভ ফেজ, প্রথম দশা, যেটা হচ্ছে 1818 থেকে 1854 সাল। 1818 থেকে 1854 সালের যে দশাটা, সেই সময় যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন গুলো হয়েছিল সেটাকে ফেজ 1 বা অ্যাবর্টিভ ফেজ বলে আলোচনা করা হবে। ইন দিস ফেজ many attempts were made to initiate industrialization but were failed. এই 1818 থেকে 1854 সাল অবধি ইন্ডাস্ট্রি ছিল না তা না, ইন্ডাস্ট্রি ছিল ভারতে, কটেজ ইন্ডাস্ট্রি, বাড়িতে কুটির শিল্প ইত্যাদি ইত্যাদি ছিল, বাট দে আর নট অর্গানাইজড, সংগঠিত ছিল না। ঠিক আছে, জোটবদ্ধ ছিল না। ইন্ডাস্ট্রি বলে যে জিনিসটা হয়, একটা সংগঠন, সেটা ছিল না। ঠিক আছে, সেই সময় অনেক রকম অ্যাটেম্প্ট করা হয়েছিল ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য, বাট সেটা সাকসেসফুল হয়নি। সাম অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল সেট আপ ডিউরিং দিস পিরিয়ড ওয়াজ, সেই সময়কার কিছু ইন্ডাস্ট্রিয়াল সেট আপ ছিল যেগুলো, সেগুলো বলছে 1818 সালে, এগুলো ইতিহাসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। টেক্সটাইল মিল অ্যাট ফোর্ট গ্লস্টার, কলকাতা। তাহলে কলকাতায় হাওড়ায় ফোর্ট গ্লস্টারে কি গড়ে ওঠে? 1818 সালে একটা টেক্সটাইল মিল গড়ে ওঠে। ঠিক আছে, 1827 সালে আয়রন স্টিল স্মেল্টিং এট চেন্নাইতে শুরু হয়, গলানো। 1829 সালে টেক্সটাইল মিল একটা আহমেদাবাদে গড়ে ওঠে। 1832 সালে পেপার পাল্প ইন্ডাস্ট্রি ইন চেন্নাই অ্যান্ড বালিগঞ্জ এবং চেন্নাইতে পেপার মিল গড়ে তোলার একটা চেষ্টা করা হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে একদম ফেজ 1-এ করা হয়েছিল। ওকে, করার চেষ্টা করা হয়েছিল, বাট দে আর নট সাকসেসফুল। All of the industries were failed and were shut down due to suppressive British industrial policy. ঠিক আছে, সেই সময় দমনমূলক ব্রিটিশদের যে পলিসিগুলো ছিল সেগুলো দমনমূলক, যাতে দেশীয় ইন্ডাস্ট্রি, দমনমূলক মানে কোন জিনিসকে দমন করার জন্য পলিসিগুলো নিয়েছিল ব্রিটিশরা? দেশীয় শিল্পায়নকে বা দেশীয় শিল্পকে দমন করার জন্য যে পলিসি তারা নিয়েছিল নিজেদের জিনিস প্রোডাক্ট বিক্রি করার উদ্দেশ্যে, তার জন্য কিন্তু এই যে অ্যাটেম্প্ট গুলো সব ফেল্ড বা আনসাকসেসফুল হয়েছিল। The private industries were not encouraged as a result of suppressive British industrial policy. তখনকার ওই দমনমূলক যে ব্রিটিশ পলিসি ছিল, ইন্ডাস্ট্রিয়াল পলিসি, সেগুলো প্রাইভেট যারা ওনার, প্রাইভেট যারা ব্যক্তি ভারতের, তারা যে ইন্ডাস্ট্রি গড়ে তুলতে চেয়েছিল সেগুলো কিন্তু টিকতে পারেনি ব্রিটিশদের পলিসির জন্য। নেক্সট আমরা দেখবো ফেজ 2 বা দ্বিতীয় দশা, যেটাকে বলা হচ্ছে ইনসিপিয়েন্ট ফেজ। ইনসিপিয়েন্ট ফেজ 1854 থেকে 1907 অব্দি যে ফেজটাকে, এই যে টাইম পিরিয়ডের যে ইন্ডাস্ট্রি গুলো গড়ে উঠেছে সেগুলোকে ফেজ 2 এর মধ্যে রাখা হয়েছে, 1854 টু 1907। দিস ওয়াজ দ্য ফেজ অফ আর্লি এক্সপেনশন। এই সময় থেকে ইন্ডিয়ার নিজস্ব ইন্ডাস্ট্রির একটা আর্লি মানে হচ্ছে একটা শুরুর দিককার একটা এক্সপেনশন শুরু হয়। ঠিক আছে, দ্য মডার্ন ইন্ডাস্ট্রি মার্কেট ইটস প্রেসেন্স বাই দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য ফলোয়িং ইন্ডাস্ট্রিজ অ্যাট। এগুলো সম্বন্ধে অলরেডি আমরা জেনেছি, তাও এবার একটা টেবিল আকারে দেখবো, ঠিক আছে, যাতে আমাদের মনে থাকে। এই সময় যে ইন্ডাস্ট্রি গুলো গড়ে উঠেছিল, 1854 সালে কটন টেক্সটাইল মিল অ্যাট মুম্বাইতে গড়ে ওঠে বাই কারসনজি দেভারজি, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইভেট এন্টারপ্রেনার অফ ইন্ডিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ঠিক আছে, 1854 সালে আমরা আগেই জেনেছি বোম্বেতে কটন মিল, একটা কটন টেক্সটাইল মিল গড়ে ওঠে বোম্বেতে, সেই সময় নাম ছিল বোম্বে। তাহলে 1854 সালে কটন টেক্সটাইল মিল যেটা গড়ে উঠেছিল তার মালিক ছিলেন একটা প্রাইভেট ওনার। ঠিক আছে, কারসনজি দেভারজি। তো তিনি হচ্ছেন হু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইভেট এন্টারপ্রেনার অফ ইন্ডিয়া, যাকে বলা হয় ভারতবর্ষের প্রথম প্রাইভেট এন্টারপ্রেনার, উদ্যোগপতি প্রথম। ঠিক আছে, 1855 সালে এই সময়
থার্ড ফেজে জুট জুট টেক্সটাইল, এই সেকেন্ড ফেজে জুট টেক্সটাইল মিল রিষড়াতে তৈরি হয়। আমরা আগেই জেনেছি এক্সপোর্ট অফ জুট টু অস্ট্রেলিয়া স্টার্টেড, এবং সেই সময় যে জুট আমাদের এখান থেকে রিষড়া থেকে যে জুট সেটা কোথায় এক্সপোর্ট করা হতো, সেটা মূলত অস্ট্রেলিয়াতে যেত। ঠিক আছে। 1863 সালে আহমেদাবাদ কটন মিলস ওয়ার স্টাবলিশড। ইট এক্সপ্যান্ডেড ডিউ টু দ্য আমেরিকান সিভিল ওয়ার। ঠিক আছে, আমেরিকার সিভিল ওয়ার হচ্ছিল সেই সময়, জন্য এই যে আমেরিকার যে প্রোডাকশন বন্ধ হয়ে গেছিল, তার জন্য আমাদের এই যে আহমেদাবাদে কটন মিলটা কিন্তু গড়ে ওঠে, মানে আরো তার মানে বৃদ্ধির সুযোগটা পায়। 1870 সালে উলেন টেক্সটাইল মিল অ্যাট ব্যাঙ্গালোর, ধারিভাল অ্যান্ড কানপুর। 1870 সালে উলেন টেক্সটাইল মিল গড়ে ওঠে ব্যাঙ্গালোর, কানপুর এবং ধারিভালে। 1875 সালে মোর দ্যান 50 টেক্সটাইল মিলস ওয়ার সেট আপ। তাহলে দেশ জুড়ে বহু জায়গায় 1875 সালের মধ্যে 50টারও বেশি টেক্সটাইল মিল গড়ে ওঠে। 1907 সালে ক্লোজ টু 120 মিলস ওয়ার স্টাবলিশ, অফ হুইচ 46 ওয়ার ইন বোম্বে অ্যালোন। দাস বোম্বে বিকম কটন পুলিশ অফ ইন্ডিয়া। তাহলে এই যে টেক্সটাইল, কটন টেক্সটাইল মিল 120টারও বেশি গড়ে ওঠে ভারতে 1907-এর মধ্যে। তার পরিমাণ এতটাই গ্রোথ হচ্ছে, 120টারও বেশি ইন্ডাস্ট্রি গড়ে ওঠে কটন টেক্সটাইল, এবং তার মধ্যে 46টাই ছিল বোম্বেতে। সেই জন্য বোম্বেকে কটন পুলিশ অফ ইন্ডিয়া বলা হতো। ঠিক আছে, তো কটন পুলিশ অফ ইন্ডিয়া, এই কোশ্চেনটাও আসে পড়ে, কটন পুলিশ অফ ইন্ডিয়া কাকে বলা হয়। ঠিক আছে, বোম্বেকে। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি এই পিরিয়ডের কি কি ইন্ডাস্ট্রিয়ালাইজ হয়েছিল তার একটা ছক। আদার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টস হুইচ ওয়ার উইটনেস ইন দিস ফেজ ওয়ার, এছাড়াও এই সময় 1870 সালে কলকাতা বা বালিগঞ্জে প্রথম পেপার মিল গড়ে ওঠে। বিগিনিং অফ দ্য ফার্স্ট রেলওয়ে সার্ভিস ফ্রম থানে টু মুম্বাই 1853-তে গড়ে ওঠে। বেঙ্গল আয়রন ওয়ার্কস স্টার্টেড ইন কুলটি, 1874 সালে কুলটিতে বেঙ্গল আয়রন ওয়ার্কস গড়ে ওঠে। ঠিক আছে, এই সময়তেই মেজর এমফেসিস ওয়াজ গিভেন টু দ্য পেপার অ্যান্ড পাল্প ইন্ডাস্ট্রি অ্যান্ড জুট টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইন হুগলি অ্যান্ড বিহার রিজিয়ন। এবং হুগলি, আমাদের হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে এবং বিহারে মূলত এই দুটো পেপার এবং জুট ইন্ডাস্ট্রিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। দ্য কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ ওয়ার এমফাসাইজড ইন ওয়েস্টার্ন রিজিয়ন অফ দ্য ইন্ডিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইস্টার্ন রিজিয়নে মূলত পেপার, মানে গাছ থেকে, বাঁশ থেকে, ঘাস থেকে পেপার তৈরি হয়, এবং জুট ইন্ডাস্ট্রি যেগুলো প্রাইমারি সেক্টরের সাথে যুক্ত, সেরকম ইন্ডাস্ট্রি গুলোকে পূর্ব ভারতে গুরুত্ব দেওয়া হয়, আর পশ্চিম ভারতে গুরুত্ব দেওয়া হয় কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে, পশ্চিম ভারতে গুরুত্ব দেওয়া হয়। Thus, this phase was successful in setting up then robust agro-based industrial setup in India, but basic and heavy industrial industries were still lagging. তাহলে আমরা মূলত তিনটে ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছি এই সময়, জুট, কটন টেক্সটাইল এবং পেপার ইন্ডাস্ট্রি। তো এগুলো সবই কিন্তু এগ্রিকালচার বেসড ইন্ডাস্ট্রি, যাকে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি বলা হয়। মানে এই ইন্ডাস্ট্রিগুলোর র মেটেরিয়াল পাওয়া যায় এগ্রিকালচার সেক্টর থেকে। ঠিক আছে, তাহলে এই যে সেকেন্ড ফেজে মূলত অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিকে গুরুত্ব দেওয়া হয়েছিল, কিন্তু যে হেভি মেশিনারির যে ইন্ডাস্ট্রি, বিভিন্ন গাড়ি তৈরি করা, রেলওয়ে বগি তৈরি করা, রেলওয়ের বিভিন্ন জিনিস তৈরি করা, যেগুলোকে হেভি ইন্ডাস্ট্রি বলা হয়, বা মানে লোহা ঘটিত যে ইন্ডাস্ট্রি গুলো, লোহাকে ব্যবহার করে যে ইন্ডাস্ট্রি, স্টিল ইন্ডাস্ট্রি ইত্যাদি, কিন্তু সেই সময় বিকাশ ঘটেনি, ল্যাগ করছিল। ঠিক আছে, তাহলে সেকেন্ড ফেজ কি হয়েছে, আমরা দেখতে পেয়েছি অ্যাগ্রো বেস ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল, বাট হেভি ইন্ডাস্ট্রি কিন্তু তেমন ভাবে গড়ে ওঠেনি। ঠিক আছে, এবার আমরা দেখব ফেজ 3, যেটাকে বলা হচ্ছে প্রি ম্যাচিওর ফেজ। ম্যাচিওরের আগে প্রি ম্যাচিওর ফেজ 1907 থেকে 1955 সাল, এই যে সময়টাকে বলা হচ্ছে যে প্রি ম্যাচিওর ফেজ বা থার্ড ফেজ অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। This was the premature phase where industrialization based on the iron steel industry started. তাহলে এই সময় থেকেই, থার্ড ফেজ থেকেই মূলত দেখো আয়রন স্টিল ইন্ডাস্ট্রি গড়ে উঠতে শুরু করে। ঠিক আছে, 1907 থেকে 1955 সালের মধ্যে। সেই সময় গড়ে ওঠা কিছু ইন্ডাস্ট্রি হচ্ছে 1907 সালে দ্য ফার্স্ট আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি ওয়াজ স্টার্টেড বাই জামশেদজি টাটা ইন 1912 এট জামশেদপুর। তাহলে 1907 সালে এই যে ইন্ডাস্ট্রিটা গড়ে উঠতে শুরু করে এবং তার প্রোডাকশন শুরু হয়, এই যে টাটা যে আয়রন স্টিল কোম্পানি, এটার প্রোডাকশন শুরু হয় 1912 সালে। ঠিক আছে, তো তাহলে প্রথম এটা হচ্ছে ভারতের
আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, হেভি ইন্ডাস্ট্রির তাহলে সূচনা হচ্ছে 1919 সালে। টিসকো তৈরি হচ্ছে কুলটি এবং হীরাপুরে, ঠিক আছে, হীরাপুর এবং কুলটিতে টিসকো তৈরি হচ্ছে। 1923 সালে বিশ্বেশ্বরাইয়া স্টিল প্ল্যান্ট অ্যাট ভদ্রাবতী, কর্ণাটকের ভদ্রাবতীতে বিশ্বেশ্বরাইয়া স্টিল প্ল্যান্ট বা ভদ্রাবতী স্টিল প্ল্যান্ট তৈরি হচ্ছে কর্ণাটকে 1923 সালে।